টিনা এক বড়লোক পরিবারের মেয়ে ছিল, আর মাত্র 2 মাস আগেই টিনা নিজে পছন্দ করে সাহিলকে বিয়ে করে এবং শ্বশুরবাড়িতে চলে যায়। কিন্তু সাহিলের পরিবার টিনার পরিবারের মতো বড়লোক ছিল না, কারণ সাহিলের পরিবারে উপার্জন করার মতো একমাত্র সাহিলই ছিল। সাহিলের বাবা অনেক ছোটবেলাতেই মারা যায়, তাই সংসারে সাহিল একাই উপার্জন করে আর তার মা এবং ভাই বোনেদের ভরণ পোষণের দায়িত্ব বহন করে। টিনা তার শ্বশুরবাড়ির পরিবারকে মন থেকে আপন করে নিতে পারে না, কারণ সে যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তাই সে সবসময় তার শ্বশুরবাড়ির পরিবারকে অহংকার দেখাতেই ব্যস্ত থাকে। আর একদিন টিনা সাহিলকে বলে, সাহিল, ঈদের কিন্তু আর মাত্র 20-25 দিন বাকি, আর বিয়ের পর এটাই কিন্তু আমাদের প্রথম ঈদ। আর আমার মায়ের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি থেকে নিজের মায়ের বাড়িতে বিভিন্ন রকমের দামি দামি উপহার পাঠায়, আর বিশেষ করে মায়ের বাড়ির প্রত্যেকের জন্য নতুন নতুন পোশাক আশাক পাঠাতে হয়। সেই জন্য এবার কিন্তু তোমাকেও আমার বাবা মা ভাই বোন কাকু কাকিমা ওনাদের ছেলে মেয়ে বাড়ির যে কটা বাচ্চা আছে সবার জন্য জামা কাপড় কিনে পাঠাতে হবে। টিনার মুখে এরকম কথা শুনে সাহিল একেবারে অবাক হয়ে যায়। আমি এই ধরনের নিয়ম তো প্রথমবার শুনছি। আর তোমার বাবা মা ভাই বোনকে জামা কাপড় দিতে হবে এত পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু তোমার কাকু কাকিমা তারপর ওনাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে জামা কাপড় দিতে হবে কেন? এখনো ঈদ আসেনি, এখন থেকেই তুমি কিপটামি করা শুরু করে দিয়েছো? আরে বাবা, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমার বাবা মা কাকু কাকিমা সবাই একসঙ্গে একই সংসারে থাকে। আমাদের বাড়িতে টোটাল 20 জন আছে, কিন্তু এবার ঈদে আমরা 20 জনের জন্য শপিং করব, কারণ আমরা যদি সবার জন্য জামা কাপড় কিনে না পাঠাই তাহলে আমরা কিন্তু সবার কাছে অপমানিত হব। টিনার কথা শুনে সাহিলের কিছু বলার থাকে না, তাই সাহিল তার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকের জন্য শপিং করার জন্য রাজি হয়ে যায়, যার ফলে টিনা খুবই খুশি হয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সাহিলের বোন সোনালী দাদার কাছে এসে বলে, দাদা, এবছর ঈদে আমি কিন্তু একটা খুব সুন্দর দেখে চুড়িদার আর তার সাথে একদম ভারী দেখে লেহেঙ্গা কিনবো। ঈদের দিন চুড়িদারটা পরবো, আর ঈদের পর আমাদের মামাতো বোন টিয়ার বিয়ে আছে, আর টিয়ার বিয়েতে আমি কিন্তু এই লেহেঙ্গাটা পরে যাব। এই দেখ, আমি একটা খুব সুন্দর গোলাপি রঙের লেহেঙ্গা পছন্দ করেছি। সোনালীর মুখে এরকম কথা শুনে টিনার খুবই রাগ হয়। কই দেখি, তুমি কেমন লেহেঙ্গা পছন্দ করেছো? ওরে বাবা, লেহেঙ্গাটা তো দেখতে খুবই সুন্দর। আমার যতদূর মনে হচ্ছে এই লেহেঙ্গাটার দাম কমপক্ষে 30,000 টাকা তো হবেই। তোমার খেয়ে দিয়ে কাজ নেই, তুমি এত দামি লেহেঙ্গা পছন্দ করে বসে আছো। এখনো আমি কিছু কিনতে পারলাম না, আমার পরিবারের জন্য কিছু কিনতে পারলাম না, তার আগেই তুমি লেহেঙ্গা কিনবে বলে মাতামাতি শুরু করে দিয়েছো। সে কি, এই লেহেঙ্গাটার দাম 30,000 টাকা? আসলে আমি সত্যিই বুঝতে পারিনি যে এই লেহেঙ্গাটা এতটা দামি। আমি ভেবেছিলাম হয়তো 5-10 হাজার টাকা দাম হবে, তাই আমি এটা পছন্দ করেছিলাম। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, তুই আমাকে বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো অন্য কোনো কম দামি লেহেঙ্গা কিনে দিলেই হবে। ঠিক আছে বোন, আজকে সন্ধ্যাবেলা রেডি থাকিস, আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আর আজকে আমরা সবাই মিলে শপিং করতে যাবো, কেমন? দাদার কথা শুনে সোনালী খুবই খুশি হয়, তাই সে তখনই খুশি মনে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু টিনা এদিকে সাহিলের উপর ভীষণ পরিমাণে চটে যায়। এই, তুমি বললে কেন যে আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে শপিং করতে যাব? আমি তোমাকে কতদিন ধরে বলছি আমার মায়ের বাড়ির পরিবারের জন্য শপিং করতে যাব, কিন্তু তোমার সময় হচ্ছিল না। আর আজকে যেই তোমার বোন লেহেঙ্গা কেনার কথা বলেছে অমনি তুমি সময় পেয়ে গেলে। আরে এরকম করছো কেন? আমরা সবাই মিলে শপিং করতে যাবো, তুমিও তো যাবে, আর আজকে আমরা তোমার মায়ের বাড়ির পরিবারের জন্য কেনাকাটা করে নেবো। মা আর বোন তো থাকবে, তাই ওরা থাকলে আমরা ভালো মতো জিনিসপত্র পছন্দ করতেও পারবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার মা আর বোনের সঙ্গে গিয়ে আমার মায়ের বাড়ির পরিবারের জন্য শপিং করব? একদমই নয়, আমি শুধুমাত্র নিজের পছন্দ অনুযায়ী আমার মায়ের বাড়ির পরিবারের জন্য জিনিস কিনবো, আর আমি কি কিনবো না কিনবো সেটা তোমাদের পরিবারকে আমরা জানাবো না, আমি কাউকে কিছু দেখাবোও না, তা না হলে তোমার মা আর বোন কিন্তু হিংসায় ফেটে পড়বে। তাহলে তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো বোনকে বলে দিলাম আজকে আমরা সবাই মিলে শপিং করতে যাবো। বলেছো তাতে কি হয়েছে? তুমি বলে দেবে এখন তোমার কাছে টাকা নেই, কিংবা তুমি অন্য কোনো বাহানাও করতে পারো। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি আর তুমি শপিং করতে যাব। আমার পরিবারের জন্য যা যা দরকার আগে কিনে নেব, তারপর টাকা বাঁচলে তুমি তোমার মা ভাই বোনের জন্য যা ইচ্ছে কিনতে পারো। এই কথা শুনে সাহিলের কিছু করার থাকে না, সে চুপচাপ বউয়ের কথা মেনে নেয়। কিন্তু অন্যদিকে সন্ধ্যাবেলা সাহিলের মা বোন এবং ভাই 3 জনে মিলে শপিং এ যাওয়ার জন্য তৈরি হয়ে বসে থাকে। আর সাহিল যখন বাড়িতে ফিরে আসে তখন, দাদা, আমরা কিন্তু ঈদের শপিং করতে যাব বলে একেবারে রেডি হয়ে বসে আছি, তুই আর বৌদি তাড়াতাড়ি করে রেডি হয়ে নে।
বোনের মুখে এরকম কথা শুনে সাহিল কি বলবে বুঝে উঠতে পারে না, কিন্তু মনে মনে তার ভীষণই খারাপ লাগে। আর এমন সময় টিনা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে, না না, আজকে কারো শপিং এ যাওয়া হবে না, কারণ আজকে আমার শরীরটা ভালো নেই। তাই আজকে আমি সাহিলের সঙ্গে ডাক্তার দেখাতে যাব। চলো সাহিল, তুমি তৈরি হয়ে নাও। আর সোনালি, আমরা অন্য কোনো দিন শপিং করতে যাব কেমন? ঈদের তো এখন অনেক দেরি আছে, তাই শপিং করার জন্য এত নাচানাচি করার মতো কিছু নেই। টিনার মুখে এরকম কথা শুনে সোনালি তার মা এবং ভাইয়ের মন খারাপ হয়ে যায়, কিন্তু টিনার তাতে কিছু যায় আসে না। সেই কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর করে সেজে গুজিয়ে তৈরি হয়ে সাহিলের সঙ্গে শপিং করতে চলে যায়। আর সাহিল টিনাকে যখন শ্যামবাজার হাতিবাগান মার্কেটে নিয়ে যায় তখন, সাহিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে এরকম হাতিবাগানে শপিং করাতে নিয়ে এলে কেন? আমি কি এখন ফুটপাতে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করব? আরে এটাই তো আমাদের বাড়ির কাছাকাছি অনেক বড় মার্কেট। আমরা প্রত্যেক বছর ঈদের কেনাকাটা এখান থেকেই করি। এখানে শুধু ফুটপাতের দোকান আছে তা নয়, এখানে কিন্তু অনেক আরো ছোট বড় বাচ্চাদের জামা কাপড়েরও দোকান পাবে তুমি। চলো আমরা কোনো একটা দোকানে যাই। আচ্ছা, তুমি কি আমার পরিবারকে ভিখারি মনে করেছো? আমার মায়ের বাড়ির পরিবারের কেউ ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া অন্য কোনো কিছু পরে না, তাই ওদেরকে ব্র্যান্ডেড জামা কাপড়ই কিনে দিতে হবে। তা না হলে ওদের সামনে আমার কিন্তু খুব অপমান হবে। চলো, আমি আজকে অ্যাক্সিস মল থেকে, সিটি সেন্টার মল থেকে, স্কয়ার মল থেকে শপিং করব। এই বলে টিনা সাহিলকে বড় বড় শপিং মলে নিয়ে যায়। আর সেখান থেকে সে শুধুমাত্র তার মায়ের বাড়ির পরিবারের জন্য অনেক দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় পছন্দ করতে থাকে। এমনকি টিনা তার নিজের বোনের জন্য 50,000 টাকা দামের একটা লেহেঙ্গাও কিনে নেয়। টিনা, আমার বোনও তো এরকম টাইপেরই লেহেঙ্গা নেবে বলেছিল, তাহলে টিনার জন্য এরকম একটা লেহেঙ্গা কিনে নাও। আর আমরা যখন শপিং করছি একেবারে মা বোন ভাই সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে চলে যাব, তাহলে ওরা সবাই খুব খুশি হবে। তুমি বারে বারে তোমার মা ভাই আর বোনের জন্য পাগল হয়ে যাও কেন বলো তো? তোমার ফ্যামিলি কখনো এরকম দামি দামি ব্র্যান্ডেড জামা কাপড় চোখে দেখেছে? তুমি ওই হাতিবাগান মার্কেট থেকে ওদের জন্য জামা কাপড় কিনে দেবে। চলে, এবার 3 লক্ষ টাকা বিল হয়েছে, বিলটা দিয়ে দাও। 3 লক্ষ টাকা বিল হয়েছে মানে? তুমি তোমার মায়ের বাড়ির পরিবারের জন্য 3 লক্ষ টাকা দিয়ে শপিং করলে? তুমি তো জানো আমি তো মাত্র 40,000 টাকা স্যালারি পাই, আর মাত্র 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। তাই আমার হাতে কিন্তু এখন একদম টাকা নেই। সব মিলিয়ে আমার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা মতো আছে, আর ওই টাকাটা দিয়ে আমাদের পরিবারের জন্য শপিং করতে হবে। ঈদ খরচা আছে, হবে কিভাবে? আমি কিছু শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করো, তোমার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করো। আমি যা যা কিনেছি সবকিছুর কিন্তু ফটো আমি আমার ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছি, তাই এগুলো সবই আমার বাপের বাড়িতে পাঠাতে হবে, তা না হলে আমার মান সম্মান থাকবে না। এরকম কথা শুনে সাহিলের কিছু করার থাকে না, তাই সে তখনই তার বন্ধুদেরকে ফোন করে টাকার ব্যবস্থা করার চেষ্টা করে। আর সে অনেকজনকে ফোন করার পর 1.5 লক্ষ টাকা জোগাড় করতে পারে। আর এভাবেই সাহিল তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে এবং নিজের অ্যাকাউন্টের সমস্ত টাকা খালি করে শ্বশুরবাড়ির পরিবারের জন্য শপিং করে নেয়। কিন্তু এবার সাহিলের কাছে নিজের পরিবারকে শপিং করে দেওয়ার মতো কোনো টাকা থাকে না। আর সেদিন শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার আগে টিনা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জামা কাপড় নিজের মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। আর দেখতে দেখতে এভাবেই ঈদ আরো কাছাকাছি চলে আসে, কিন্তু সাহিল এখনো পর্যন্ত টাকার ব্যবস্থা করতে পারে না বলে তার পরিবারকে কিছু কিনে দিতে পারে না। আসলে মা, 2 মাস আগেই তো আমাদের বিয়ে হলো, তাই আমার জমানো টাকা যা ছিল সবই ব্যয় হয়ে গেছে। আমার হাতে এখন একদমই টাকা নেই যে আমি তোমাদেরকে নিয়ে শপিং করতে যাব। আরে তুই একদম চিন্তা করিস না বাবা, আমার কাছে বেশ কিছু জমানো টাকা আছে। ওই ধর 30-40 হাজার টাকা তো আছেই। আমি এই টাকা দিয়েই এবার আমাদের সবার জন্য শপিং করে নেব। আর এবছর আমাদের বাড়িতে বৌমার প্রথম ঈদ, তাই বৌমাকেও তো এবার ভালো ভালো জামা কাপড় সাজগোজের জিনিস কিনে দিতে হবে। এভাবে সাহিলের পরিবার জামা কাপড় কেনার জন্য কিংবা অন্যান্য কেনাকাটার জন্য সাহিলকে কোনো রকম ভাবে চাপ দেয় না, বরং সাহিলের মা নিজে জমানো টাকা দিয়ে তার 2 ছেলে মেয়ে এবং বৌমার জন্য কেনাকাটা করে। বৌমা, এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছি, দেখো তো তোমার এই শাড়িটা পছন্দ হয়েছে কিনা। ঈদের দিন সকালবেলা তুমি এই শাড়িটা পরবে কেমন? তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে। ইস, কি বাজে শাড়ি! এরকম কম দামি শাড়ি আমাদের বাড়ির কাজের মেয়েরাও পরে না। ঠিক আছে, এই শাড়িটা বরং ঈদের দিন আপনিই পরে নেবেন। আর হ্যাঁ, ঈদের দিন কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আমি প্রত্যেক বছরের মতো আমার বাবা মা ভাই বোন আমার ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাবো। ঈদের দিন সাহিলও কিন্তু আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে যাবে। টিনার কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, কিন্তু তবুও টিনাকে কেউ কোনো কথা বলে না। এভাবেই দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। আর সোনালি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কিন্তু সাহিল সেদিন সোনালির সঙ্গে কিছুতেই শ্বশুর বাড়িতে যেতে চায় না।
কারণ সে তার পরিবারের সঙ্গে নিজের বাড়িতে ঈদ কাটাতে চায়। তাই টিনা ঈদের দিন সকালবেলাতেই সাহিলের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করে আর সে রাগ করে একা একা মায়ের বাড়িতে চলে যায়। কিন্তু মায়ের বাড়িতে গিয়ে টিনা দেখে যে তাদের বাড়ির মেন দরজায় তালা ঝুলছে, আর যা দেখে টিনা তখনই তার মাকে ফোন করে। মা, তোমরা সবাই কোথায়? আমি তো ঈদ কাটাতে বাড়িতে এলাম, কিন্তু বাড়িতে তালা দেওয়া কেন? ঈদের দিন তোমরা সবাই কোথায় গেছো? আরে আসলে এবছর ঈদ উপলক্ষে তোর বাবা, কাকু, দাদাদের অফিস থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে, তাই আমরা সবাই বিদেশে ঘুরতে চলে এসেছি। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরবো। আর তোকে আমরা এই বিষয়ে জানাইনি, কারণ তোকে জানালে তুইও আমাদের সঙ্গে বিদেশে ঘোরার জন্য বায়না করতিস। আর তুই তো আবার গরিব ছেলেকে বিয়ে করেছিস, তাই তুই চাইলেও এখন আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কোথাও ঘুরতে যেতে পারবি না। সেই জন্য তোর বাবা তোকে কিছু জানাতে বারণ করেছে। নিজের মায়ের মুখে এরকম কথা শুনে টিনার চোখে জল চলে আসে। আর ঈদের দিন নিজের মায়ের বাড়ির পরিবারের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে টিনা কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে চলে আসে। আর সে শ্বশুর বাড়িতে এসে দেখে যে সাহিল এবং তার পরিবারের সবাই মন খারাপ করে বসে আছে। আজকে ঈদের দিন বৌমা ঝগড়া করে মায়ের বাড়িতে চলে গেল। তুই বেকার বেকার বৌমার সঙ্গে ঝগড়া করলি। বিয়ের পর বৌমার তো এটাই প্রথম ঈদ, তুই তো বৌমার সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে পারতিস বাবা। তাহলে ঈদের দিন আমাদেরকে মন খারাপ করে থাকতে হতো না। আমি আবার আজকে বৌমার জন্য কত রকমের খাবার রান্না করলাম। ভেবেছিলাম বৌমা হয়তো আমার হাতে রান্না খেয়ে তারপর মায়ের বাড়িতে যাবে, কিন্তু তার হলো কোথায়। আর আমি তো বৌদিকে ঈদে উপহার দেব বলে বৌদির জন্য একটা চুড়িদার কিনেছিলাম। ভাইও তো বৌদির জন্য কি সুন্দর চুড়ি, কানের দুল কিনেছে, কিন্তু বৌদি যেভাবে সকালবেলা ঝগড়া করলো, আমরা তাই বৌদিকে কম দামি উপহারগুলো দেওয়ার সাহস পেলাম না। নিজের শ্বশুরবাড়ির মুখে এরকম কথা শুনি সোনালীর চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করে দিন আপনারা, আমি আপনাদের সঙ্গে সত্যিই খুব অন্যায় করেছি। আপনারা আমাকে এত ভালোবাসেন, কিন্তু আমি আপনাদেরকে মন থেকে আপন করে নিতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আপনারা মন খারাপ করবেন না, আমি আপনাদের সঙ্গেই আজকে ঈদ কাটাবো। মা, আজকে আমি আপনার দেওয়া শাড়ি পরবো, আর আপনার হাতে রান্না করা সিমুই, পায়েস, বিরিয়ানি, হালিম সব খাবো। আর এই যে রাজু, সোনালী, তোমাদের উপহারগুলো কিন্তু আমার চাই। আর সাহিল, তুমিও আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সোনালীর মুখে এরকম কথা শুনি সাহিল এবং তার পরিবারের সবাই খুবই খুশি হয়। আর সেদিন থেকে সোনালী তার শ্বশুরবাড়ির পরিবারকে মন থেকে আপন করে নেয়। সে আর কখনো তাদের সঙ্গে বাজে ব্যবহার করে না। তাই এখন সোনালী তার শ্বশুরবাড়ির পরিবারের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পায়। মেম সাহেব, আমার শরীরটা ভীষণ খারাপ, আমি কিছুদিন কাজ করতে পারবো না। সেই কারণে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এটা আমার মেয়ে লিপিকা। যে কদিন আমার শরীর ঠিক হচ্ছে না, সেই কদিন আমার মেয়ে আপনাদের বাড়িতে কাজ করবে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই, শুধু কাজ ঠিকঠাক মতো করতে পারলেই হবে। কিন্তু কমলা, তোমার মেয়ে যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে পড়াশোনা করবে কখন? শুনেছিলাম তোমার মেয়ে পড়াশোনাতে তো খুবই ভালো। হ্যাঁ দাদা বাবু, কিন্তু আমার মেয়েকে তো আমি আর পড়াশোনা করাতে পারবো না। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি ওকে আর কলেজে ভর্তি করতে পারছি না, কারণ কলেজে ভর্তি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সে কি, টাকা পয়সার অভাবে তুমি তোমার মেয়েকে পড়াতে পারবে না? এটা একবার আমাকে বলবে তো। তোমার মেয়ে পড়াশোনায় এত ভালো, আর ওর যেহেতু পড়াশোনা করার ইচ্ছাও রয়েছে, তাই তোমার মেয়ের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, আমি আমার মেয়ের সাথে সাথে তোমার মেয়েকেও একই কলেজে ভর্তি করে দেব, চিন্তা করো না। এই শুনে কমলা এবং তার মেয়ে লিপিকা খুবই খুশি হয়। কিন্তু গোপালকান্ত বাবুর স্ত্রী চিত্রা দেবী এবং তার মেয়ে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু তারা সেই মুহূর্তে গোপালকান্ত বাবুর সামনে কিছু বলার সাহস পায় না। 2-1 মাসের মধ্যেই গোপালকান্ত বাবু তার মেয়ে চৈতালিকে এবং কমলার মেয়ে লিপিকাকে এক নামি দামি কলেজে ভর্তি করে দেয়। এর ফলে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে কলেজে সবসময় লিপিকাকে অপমান করতে থাকে। আজকাল কমলার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় বেশিরভাগ সময় লিপিকা তার মাকে সাহায্য করার জন্য চৈতালিদের বাড়িতে কাজ করতে আসতো। এমনই একদিন, চৈতালি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি, তাও আবার তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। ওয়াও ড্যাড, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ চিকেন বিরিয়ানি। মা, তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দাও। কি রে লিপিকা, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে আয় আর এই চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দে। লিপিকা এই শুনে রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে এসে চিকেন বিরিয়ানি গুলো সার্ভ করে দেয়।
এটাকে চিকেন বিরিয়ানি বলে? আমরা তো মাঝে মধ্যে এই খাবারটা খাই, তবে হ্যাঁ, ওটাতে চিকেন কিংবা আলু কিছু থাকে না। লিপিকার কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। কি বললি তুই? তোরা মাঝে মাঝে চিকেন বিরিয়ানি খাস? তোরা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করিস, আর তোরা নাকি প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাস? এটা আমাকে বিশ্বাস করতে হবে? প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা পাচ্ছিস, তাহলে নিজের পড়াশোনার খরচ নিজেরা বহন করতে পারছিস না কেন? পড়াশোনা করার জন্য আমার বাবার কাছে হাত পেতেছিস কেন বল? না না, আসলে আমার মেয়ে চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না। আমি আমার মেয়েকে আগে কখনোই চিকেন বিরিয়ানি খাওয়াইনি। আমি আমার মেয়েকে খুব কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছি। ওর পড়াশোনার খরচ বহন করার জন্য বেশিরভাগ দিন আমাদেরকে আলু সিদ্ধ ভাত খেয়েই থাকতে হতো। আমাদের আর চিকেন বিরিয়ানি খাওয়ার মতো সামর্থ্য কোথায়? চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না, তাহলে বললো কেন যে মাঝে মধ্যে তোমরা চিকেন বিরিয়ানি খাও? এরা কতটা মিথ্যা কথা বলতে পারে! এক মিনিটে মিনিটে নিজেদের কথা পাল্টে দেয়, আর তুমি এদের কথায় বিশ্বাস করে এই মেয়ের পেছনে টাকা নষ্ট করছো। না না, তুমি ভুল ভাবছো। আসলে রাত্রিবেলার বাসি ভাত যখন বেঁচে যায়, আমি সকালবেলা সেটা পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজে দিই, আর ওই ভাতটা দেখতে কিছুটা বিরিয়ানির মতোই হয়ে যায়। আমার মেয়ে এই চিকেন বিরিয়ানিটাকেই ভাজা ভাত মনে করেছে, সেই জন্যই তো এরকমটা বলেছে। ও মাই গড, তোমরা ভাজা ভাতকে বিরিয়ানির সঙ্গে তুলনা করছো? আর তোমরা এতটা গরিব যে কখনো চিকেন বিরিয়ানি কিনে খেতে পারো না? লিপিকা এত বড় হয়ে গেল, এখনো পর্যন্ত একবারও চিকেন বিরিয়ানি খায়নি। আমার তো ভাবতেই অবাক লাগছে, এতটা গরিব কেউ কিভাবে হতে পারে? চৈতালি, তুমি ওইভাবে ওদেরকে অপমান করছো কেন? দারিদ্রতা কাকে বলে তুমি হয়তো জানো না। যারা দারিদ্রতার মধ্যে বসবাস করে তারাই জানে জীবন কতটা কষ্টকর হতে পারে। লিপিকা মা, তুমি মন খারাপ করো না। তুমি কখনো চিকেন বিরিয়ানি খাওনি, তাতে কি হয়েছে? এসো, আজকে তুমি আমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি খাবে। বাবা, তুমি সবকিছুতে এত বাড়াবাড়ি করো কেন? তুমি একটা চাকরের মেয়েকে আমাদের সঙ্গে বসে চিকেন বিরিয়ানি খেতে বলছো? ভুল করেও গরিবদেরকে তুমি চিকেন বিরিয়ানি খাইও না বাবা। একবার চিকেন বিরিয়ানি খেলে ওরা বারবার চিকেন বিরিয়ানি খেতে চাইবে, আর তাছাড়া এসব খাবার ওদের পেটে সইবে না। ওদের জন্য ওই ভাজা ভাতই ঠিক আছে। হ্যাঁ কাকু, আমি চিকেন বিরিয়ানি খাবো না, আপনারা খান, কোনো অসুবিধা নেই। এই বলে লিপিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছু সময়ের জন্য লিপিকা খুবই খুশি হয়েছিল এই ভেবে যে সে আজকে প্রথমবারের মতো চিকেন বিরিয়ানি খেতে পারবে, কিন্তু চৈতালির ওরকম ব্যবহারে সে খুব অপমানিত বোধ করেছিল। পরের দিন, মা, বাইরে চিকেন বিরিয়ানি খেয়ে আমার পেট খারাপ করছে। আজকে আমি বাড়িতেই বানানো চিকেন বিরিয়ানি খেতে চাই। তুমি রাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে বলে দাও। চিকেন বিরিয়ানি ওরা কি রান্না করতে পারবে? ওরা তো জীবনে চিকেন বিরিয়ানি খায়নি। যারা কোনোদিন চিকেন বিরিয়ানি খায়নি তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবে? রান্না করতে পারবে কি পারবে না সেটা তুমি কেন চিন্তা করছো? সেটা নিয়ে ওদেরকেই চিন্তা করতে দাও। বাবা ওই লিপিকার পেছনে এত টাকা খরচ করছে, সেই টাকাটা শোধ করতে হবে না? দাঁড়াও, আমি এখনই ওদেরকে ডাকছি। এই বলে চৈতালি লিপিকা এবং তার মাকে সেখানে ডাকে। আজকে রাতে ডিনারে আমরা চিকেন বিরিয়ানি খাবো। আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না কর, আর ভালো করে রান্না করবি, যেন রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি হয়। আবার গরিবদের মতো ভাজা ভাত করে নিয়ে আসিস না যেন। কিন্তু আমরা তো চিকেন বিরিয়ানি রান্না করতে পারি না। তবে কিভাবে রান্না করতে হয় সেটা শিখিয়ে দিলে আমি করে নিতে পারবো, যেহেতু আমি আগে কখনো চিকেন বিরিয়ানি রান্না করিনি, তো সেই জন্য। কি, চিকেন বিরিয়ানি রান্না করা আমি শিখিয়ে দেব? এই বাড়ির কাজের লোক কারা, তোরা নাকি আমরা? আমাদের বাড়িতে তোরা কাজ করিস, সুতরাং আমরা যখন যেটা খেতে চাইবো তখন তো সেটা তোদেরকে বানিয়ে দিতেই হবে। তোরা তো জানিস আমার চিকেন বিরিয়ানি খেতে কতটা ভালো লাগে। আরে এরা কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে না, আমি তো তোকে আগেই বললাম। তাহলে এরকম গরিবদেরকে কাজে রেখে কি লাভ, যারা আমাদের পছন্দের জিনিস আমাদেরকে খাওয়াতে পারবে না? তুমি এদেরকে কাজ থেকে বের করে দাও। আমি একজন ভালো কাজের মেয়েকে দেখবো, যে সবসময় আমাকে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এরকম করবেন না মেম সাহেব, এই কাজটা ছেড়ে গেলে আমরা খুব বিপদে পড়বো। দয়া করুন আমাদের উপর। ঠিক আছে, আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে না পেরেছো, তাহলে আমি তোমাদেরকে কাজ থেকে বের করে দেব। এই শুনে লিপিকা এবং তার মা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে শিখবে এই নিয়েই ভাবতে থাকে। লিপিকা অনেক ভাবনা চিন্তা করার পর দোকান থেকে একটা রেসিপি বুক কিনে নিয়ে আসে,
যেখানে চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি ছিল। কিন্তু রেসিপি বুকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে সমস্ত উপকরণের কথা বলা ছিল তার মধ্যে বেশিরভাগ জিনিসই তাদের বাড়িতে অনুপস্থিত ছিল। তাই লিপিকা নিজের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারে না। পরের দিন লিপিকা সেই রেসিপি বুক নিয়ে চৈতালিদের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা শুরু করে। তুই খুব চালাক তাই না? আমি চিকেন বিরিয়ানি রান্না করা শিখে আসতে বলেছি, তুই সেটা না করে 10 কোটি টাকা দিয়ে একটা রেসিপি বুক কিনে নিয়ে চলে এলি। এখন এটা দেখে দেখে তুই আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবি। কেন, এই রেসিপি বুকটা দেখে চিকেন বিরিয়ানি রান্না করলে কি কোনো সমস্যা হবে? আমি তোকে এই রেসিপি বুক দেখে চিকেন বিরিয়ানি রান্না করতে দেব না। আর আমি জানি এই রেসিপি বুক তোর কাছ থেকে নিয়ে চলে গেলে তুই কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবি না। আর আজকে আমি আমার বাবাকে বলেই দিয়েছি, তুই চিকেন বিরিয়ানি রান্না করতে না পারলে তোকে আর তোর মাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেব। আর বাবাও আজকে কিছু বলতে পারবে না। এই বলে চৈতালি লিপিকার কাছ থেকে রেসিপি বুকটা কেড়ে নিয়ে চলে যায়। লিপিকা খুবই চিন্তায় পড়ে। চৈতালি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। লাঞ্চ করার সময় হয়ে এলে লিপিকা সকলের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে। গোপালকান্ত বাবু সবার আগে বিরিয়ানি খেয়ে বলে, আরে বাহ লিপিকা, তুমি তো খুব ভালো বিরিয়ানি বানিয়েছো। সত্যি এই বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। তুমি যে প্রথমবারই এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবে আমি তো আশাই করিনি। এই কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। সে তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে টেস্ট করে বলে, না, হতে পারে না। এত ভালো বিরিয়ানি তুই বানিয়েছিস এটা আমি বিশ্বাস করতে পারবো না। তুই নিশ্চয়ই বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিস তাই না? আর তাছাড়া আমি তো তোর রেসিপি বুকটা কেড়ে নিয়েছিলাম, তাহলে তুই বিরিয়ানি রান্না করলি কিভাবে? তুমি বইটা নিয়ে নিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তার আগেই চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নিয়েছিলাম। আর কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেই পদ্ধতিগুলো আমার মনে ছিল, তাই আমি এটা রান্না করতে পেরেছি। আর আমরা তো গরিব, বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসার মতো টাকা কোথায় পাবো? আমি জানতাম লিপিকা তুমি কোনো অংশে পিছিয়ে নেই। তুমি যেমন পড়াশোনাতেও ভালো তেমনি বাইরের রান্না বান্না কাজকর্ম সবেতেই ভালো। কি চৈতালি, দেখলি তো আমি বলেছিলাম না লিপিকা সব পারে। লিপিকা অনেক ভালো চিকেন বিরিয়ানি রান্না করা শিখে গেছে। এবার তুইও লিপিকার কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করাটা শিখে ফেল, বুঝেছিস? আমি চিকেন বিরিয়ানি রান্না করা কেন শিখতে যাব? তাও আবার আমি আমার বাড়ির কাজের মেয়ের কাছে বিরিয়ানি রান্না করা শিখবো? কখনোই না। তাছাড়া বড় লোকেদের রান্না শেখার কোনো প্রয়োজন নেই। বড় লোকেদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্যই তো এই গরিব কাজের লোকেরা থাকে। এভাবেই চৈতালি লিপিকা ও তার মাকে অপমান করে। সেদিন লিপিকা প্রথমবারের মতো যেমন চিকেন বিরিয়ানি বানিয়েছিল তেমনি প্রথমবারের মতো সে চিকেন বিরিয়ানি খেয়েছিল। নিজের হাতের বানানো চিকেন বিরিয়ানি খেয়ে লিপিকার খুবই ভালো লাগে। চৈতালি এবং তার মা মাঝে মধ্যেই লিপিকাকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য বলতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন চৈতালিকে ছেলেপক্ষ দেখতে আসে। নিখিল তার বাবা মা এবং তার ছোট ভাই তুহিনের সঙ্গে চৈতালিকে দেখতে এসেছিল। তুহিন সেখানে এসে লিপিকাকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। আসলে তুহিন, লিপিকা এবং চৈতালি একই কলেজে পড়তো। আর তুহিন মনে মনে লিপিকাকে পছন্দ করত। আজকে সে সকলের সামনে লিপিকাকে বিয়ে করার জন্য আর্জি জানায়। লিপিকা এবং তার মা এই শুনে খুবই খুশি হয়, কিন্তু চৈতালি এতে প্রচন্ড রেগে যায়। এই লিপিকার বাচ্চা এত সহজে আমার জীবন থেকে যাবে না। আমার জাস্ট ভাবতেই অবাক লাগছে, যেই বাড়িতে আমার বিয়ে হবে সেই বাড়িতে আমাদের চাকরের মেয়েরও বিয়ে হবে। এগুলো সব বাবার জন্যই হচ্ছে। চৈতালি কিছুতেই লিপিকার সঙ্গে একই বাড়িতে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা অনেক করে জোর করায় সে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর চৈতালি এবং লিপিকার শাশুড়ি মা দুই বৌমাকে বলে, আজকে শ্বশুর বাড়িতে তোমাদের প্রথম দিন, তোমরা দুজনেই চিকেন বিরিয়ানি রান্না করবে। চিকেন বিরিয়ানি আমার ফেভারিট খাবার। আজকে আমি তোমাদের দুজনের একটা পরীক্ষা নেব। যে সবচেয়ে ভালো চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে তাকে আমি এই সংসারের সমস্ত দায়িত্ব দেব। এই শুনে চৈতালি খুবই ভয় পেয়ে যায়, কারণ সে চিকেন বিরিয়ানি তো দূরের কথা কোনো রান্নাই করতে পারতো না। কোনো উপায় না পেয়ে সে লিপিকার কাছে হাত জোড় করে তাকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দিতে বলে। লিপিকা চৈতালিকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দেয়। দুজনের বিরিয়ানি রান্না করা হয়ে গেলে লিপিকা লুকিয়ে লুকিয়ে দেখে চৈতালির রান্না করা চিকেন বিরিয়ানি খেতে একটুও ভালো হয়নি, আর তার বানানো চিকেন বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়েছে।
আর সেই জন্যই খাবার খাওয়ার সময় লিপিকা তার রান্না করা বিরিয়ানির সঙ্গে চৈতালির রান্না করা বিরিয়ানি পাল্টে দেয়। এই বিরিয়ানিটা তাহলে বড় বৌমা রান্না করেছে। ছোট বৌমা, তোমার বিরিয়ানিটা অতটা ভালো খেতে হয়নি, তাহলে আমি আমার সংসারের সমস্ত দায়িত্ব বড় বৌমার উপর দিলাম। এই শুনে চৈতালি খুবই খুশি হয়। তাকে খুশি হতে দেখে লিপিকারও ভালো লাগে। আর চৈতালি বুঝতেও পারে না যে লিপিকা এরকম ইচ্ছা করেই করেছে, কিন্তু মনে মনে সে তার ভুলটা বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে লিপিকা, আমি তোকে অনেক অপমান করেছি। আমি বলেছিলাম তোর মতো গরিবের কাছ থেকে আমি কখনো চিকেন বিরিয়ানি রান্না করা শিখবো না, কিন্তু আজকে তোর কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করে শিখেই প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে সকলের কাছে আমি এত প্রশংসা পেলাম। তুই আমার মান সম্মানটা বাঁচিয়ে নিলি, কিন্তু আমি এখনো ভালো করে বিরিয়ানি রান্না করতে শিখতে পারিনি। আমাকে কিন্তু আরো ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করে শিখিয়ে দিতে হবে। এই শুনে লিপিকা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে লিপিকা এবং চৈতালি দুজনেই মিলেমিশে হাসি খুশি সংসার করতে থাকে।